নিয়ে তৈরি, যেগুলো থেকে নিঃসৃত রস বা হরমোন সরাসরি রক্তে মিশে গিয়ে দেহ গঠন করে ও দেহের সুস্থতা বজায় রাখে। এছাড়াও এন্ডোক্রাইন সিস্টেম স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতার সাথেও সম্পর্কিত। আমরা আধ্যাত্মিকতার ব্যাপারটা আজকে আলাপ করব না, সময় পেলে একদিন পরে আলাপ করা যাবে যে এন্ডোক্রাইন সিস্টেম কিভাবে আধ্যাত্মিকতার সাথে সম্পর্ক আছে। এখন প্রশ্ন হতে পারে, একে এন্ডোক্রাইন বা অন্তঃস্রাবী বলা হয় কেন? এন্ডো অর্থাৎ ভিতরে, এক্সো অর্থাৎ বাইরে। সুতরাং এন্ডো মানে ভিতরে, এর যে নিঃসৃত রস বা হরমোন রক্তের ভিতরে মিশে যায়। উদাহরণ সব বলা যায়, যেমন আমাদের গলার সামনে যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, এখান থেকে নিঃসৃত হরমোন T3 T4 অর্থাৎ থাইরক্সিন, এরা কি কি করে থাইরয়েড গ্ল্যান্ড থেকে বের হয়ে সরাসরি রক্তের সাথে মিশে যায়। তাই থাইরয়েড গ্ল্যান্ডকে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলি। আবার দেখা যায় এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে বোঝার জন্য একটু এক্সোক্রাইন গ্ল্যান্ডকেও বোঝার দরকার আছে। যেমন এক্সোক্রাইন গ্ল্যান্ড কি করে, এক্সোক্রাইন গ্ল্যান্ডটা হচ্ছে গিয়ে এর থেকে যে নিঃসৃত রসটা বাইরের দিকে বের করে দেয়, সরাসরি রক্তের সাথে মিশে যায় না। যেমন প্যারোটিড গ্ল্যান্ড, যা আমাদের কানের নিচে এবং সামনে থাকে, এবং এটার প্রদাহকে যে মামস বলে, ওখান থেকে যে নিঃসৃত রস, যেটাকে আমরা লালা বলি, স্যালাইভা, ওটা কি হয়, বের হয়ে বাইরে বেরিয়ে আসে, এটা রক্তের সাথে মিশে যায় না। এই জন্য প্যারোটিড গ্ল্যান্ডকে আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ড বলি। এন্ডোক্রাইন গ্ল্যান্ড যে রক্তে হরমোন নিঃসরণ করে, এই হরমোনগুলি আসলে কি? হরমোন হচ্ছে কিছু কেমিক্যাল সাবস্টেন্স। এসব কেমিক্যাল সাবস্টেন্সের বেশিরভাগই প্রোটিন জাতীয় পদার্থ। কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থি নামে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, সেখান থেকে তৈরি হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এরা হচ্ছে স্টেরয়েড এবং এরা চর্বি জাতীয়, এবং বাকিগুলো সবই প্রোটিন জাতীয়। সুতরাং হরমোন হচ্ছে প্রোটিন বা চর্বি জাতীয় কেমিক্যাল সাবস্টেন্স। এই হরমোনের কাজ কি? এক কথায়, হরমোন বিপাক ক্রিয়াকে অর্থাৎ মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে শরীরের সবগুলি সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। মেটাবলিজম আবার কি? মেটাবলিজম হচ্ছে প্রতিটি কোষের মধ্যে ঘটে যাওয়া কিছু কেমিক্যাল রিয়াকশন, যা খাবারকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে। শরীরের নড়াচড়া থেকে শুরু করে চিন্তা, ভাবনা, বৃদ্ধি, এই সব কিছুতেই শক্তির দরকার, এবং এই শক্তিটা আসে মেটাবলিজম থেকে। এবং এই মেটাবলিজমটা কোথায় হয়? কোষের মধ্যে হয়, প্রত্যেকটা কোষের মধ্যে হয়। এন্ডোক্রাইন গ্ল্যান্ড মোট 9টি। এরা পরস্পরকে সাহায্য করে। আমরা যদি ওই ছবিটার দিকে তাকাই, তাহলে মাথার উপর থেকে নিচ পর্যন্ত মোটামুটি মানে 8টা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, 9টা, মোট 9টা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে। মাথার ভিতরে মগজের মধ্যে আছে 2টা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড এবং পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ডটা উপরে থাকে এবং তার নিচে থাকে পিটুইটারি গ্ল্যান্ড, সামনের দিকে এবং নিচে। এরপর থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডটা গলার সামনে প্রজাপতির মতো থাকে, এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা থাইরয়েডের পিছনে চারদিকে 4টা ছোট ছোট বিচির মতো, বিনসের মতো থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তারপরে আরো নিচে নেমে আসি আমরা চেস্টের মধ্যে, বুকের মাঝখানে একটু উপরে এবং হার্টের সামনে এই থাইমাস গ্ল্যান্ডটা থাকে। এরপরে আমরা পেটে চলে যাই পিছনের দিকে, পেটের পিছনের দিকে কিডনির উপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড 2টা টুপির মতো কিডনির উপরে বসে আছে। তারপর আমরা পাকস্থলীর পিছনে চলে যাই, প্যানক্রিয়াস থাকে ওখানে, প্যানক্রিয়াস গ্ল্যান্ড। তারপরে পুরুষ মানুষের স্ক্রোটামের মধ্যে টেস্টিস থাকে, এবং মহিলাদের তলপেটে যে জরায়ু, তার দুই পাশে 2টা টিউব থাকে, টিউবের মাথায় হচ্ছে 2টা ওভারি থাকে। এবার আমরা প্রত্যেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্বন্ধে একটু বলি, এবং এটা কোথায় থাকে এবং এদের কাজ কি, এবং এদের ইমব্যালেন্স হলে কি সমস্যা হতে পারে, এটা আমরা একটু জানি। প্রথমে বলবো আমরা পিনিয়াল গ্ল্যান্ড, ওই মগজের মধ্যে যেটা থাকে। এই পিনিয়াল গ্ল্যান্ডটাকে বলে দেহের তৃতীয় চক্ষু বলা হয়, থার্ড আই বলা হয়। অনেকে আছে না, ধ্যান করে থার্ড আই ওপেন করার চেষ্টা করে, এটাই হচ্ছে ওই পিনিয়াল গ্ল্যান্ড, থার্ড আই। এটার অবস্থান যদি আমরা বাইরে থেকে বুঝতে যাই, এটা কোথায় থাকে আসলে, পিনিয়াল গ্ল্যান্ডকে কিভাবে বুঝবো আমরা বাইরে থেকে? একটা ছবি আমরা প্রায় দেখি, যে প্রায় চোখে পড়ে একটা ছবি, যে কপালের মাঝখানে একটা চোখ আঁকা, একটা চোখ আঁকা, মানে কপালের ভুরু এবং মানে উপরের হেয়ার লাইনের মাঝখানে ঠিক মাঝে মাঝে পজিশন একটা চোখ আঁকা। অর্থাৎ কপালের
ঠিক মাঝ বরাবর যদি আমরা একদম পিছনের দিকে চলে যাই, তখন মগজের মধ্যে ওই পজিশনে পিনিয়াল গ্ল্যান্ডটা থাকে। এই পিনিয়াল গ্ল্যান্ডকে বলা হয় এটা হলো সকল গ্রন্থির পরিচালক। কেন বলা হয় সকল গ্রন্থির পরিচালক? এখান থেকে সিগন্যাল যায় হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে আমরা ব্রেন পড়ানোর সময় বলেছিলাম যে হাইপোথ্যালামাসে ব্রেনের মগজের মধ্যে একটা এলাকা, উপরে থাকে পিনিয়াল গ্ল্যান্ড এবং এর নিচে থাকে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড এবং মাঝখানে হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসে ওই পিনিয়াল গ্ল্যান্ড থেকে একটা সিগন্যাল আসে। ওই সিগন্যালের কারণে হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন ধরনের রিলিজিং হরমোন তৈরি হয়। যেমন যত ধরনের হরমোন পিটুইটারি থেকে তৈরি হয় সবগুলো রিলিজিং হরমোন তৈরি হয়। যেমন এটা থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, রিলিজিং হরমোন নামে এক হরমোন তৈরি হয়। ওইটা কি করে, পিটুইটারি গ্ল্যান্ডে এসে পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তৈরি করার জন্য। তখন থাইরয়েড অলরেডি গিয়ে ও T3 T4 কে সিক্রেট করে। সুতরাং আমাদের সিগন্যাল কিন্তু আসলে সেই পিনিয়াল গ্ল্যান্ড থেকে। সুতরাং পিনিয়াল গ্ল্যান্ডের গুরুত্বটা কত সেটা আমরা বুঝতে পারতেছি, যে সব হরমোন পিটুইটারি গ্ল্যান্ড থেকে ঠিকই রিলিজ হয়, হাইপোথ্যালামাস থেকে ঠিকই রিলিজিং হরমোন তৈরি হয়, কিন্তু সিগন্যালটা আসে পিনিয়াল গ্ল্যান্ড থেকে। তো এই যে এই পিনিয়াল গ্ল্যান্ড থেকে একটা হরমোন তৈরি হয়, ওর নাম হচ্ছে মেলাটোনিন। এই মেলাটোনিনটা কি করে, আমাদের ঘুমের যে সাইকেল, ঘুমানো, ঘুম থেকে জেগে ওঠা, এটা নিয়ন্ত্রণ করে। এবং এটা সব সময় কিন্তু তৈরি হয় না, যখন আমরা ঘুমাই না তখন তৈরি হয় না। এটা তৈরি হয় ঘুমের মাঝে এবং ডার্ক, মানে অন্ধকার ঘরে ঘুমালে, আলোর মধ্যে এটা তৈরি হয় না। এবং এটা মানে সিক্রেট হওয়া শুরু হয় রাত 9টার, অ্যারাউন্ড 9টার কাছাকাছি এটা শুরু হয়, এবং আস্তে আস্তে এটা ঘুমের মধ্যে 7-8 ঘন্টা ঘুমের মধ্যে এটা সুন্দরভাবে একটা ব্যালেন্স হয়েছে, এটা একটা তৈরি হয় এবং সমস্ত শরীরকে, সমস্ত রক্তের মধ্যে এটা চলে যায় এবং সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপরে এটা কাজ করে। কিন্তু কেউ যদি রাতে না ঘুমায় বা দেরি করে ঘুমায় এবং ঘুমের প্রবলেম হয়, তাদের কিন্তু এই মেলাটোনিনটা তৈরি হতে পারে না। ফলে বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। আজকাল এত পিসিওডি, এত হাইপোথাইরয়েডিজম, এত ইনফার্টিলিটি, এত মেটাবলিক ডিজিজ, এ ধরনের পেশেন্ট বাড়ছে। এর সাথে রাত জাগার একটা বড় সম্পর্ক আছে এবং এই সম্পর্কটা ওই পিনিয়াল গ্ল্যান্ডের জন্যই। তাই আমাদের উচিত রাত 11টার পর 1 মিনিটও জেগে না থাকা, কারণ 11টার ম্যাক্সিমাম ওই সময় পর্যন্ত এর সিক্রেশনটা ভালো থাকে, এরপর কিন্তু ও সিক্রেট হয় না। হ্যাঁ, তাই রাত 11টার 1 মিনিট পরেও আমাদের জেগে থাকা উচিত না, এবং তাহলে হরমোনাল ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে ভালো সন্ধ্যায় 7টায় খাওয়া দাওয়া করে 9টার মধ্যে ঘুমানো, বা 8টায় খেয়ে 10টার মধ্যে ঘুমানো, এবং সকালে ভোর 4টা থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠা। তাহলে আমরা কি করতে পারি, তাহলে এভাবে যদি আমরা চলি, এভাবে লাইফস্টাইলকে আমরা ঠিক করি, তাহলে আমরা হরমোনাল ইমব্যালেন্স প্রিভেন্ট করতে পারবো। আমরা হাইপোথাইরয়েডিজম প্রিভেন্ট করতে পারবো, আমরা ডায়াবেটিস প্রিভেন্ট করতে পারবো। হ্যাঁ, এই আর কি। যাই হোক, এখন হচ্ছে এটা হলো পিনিয়াল গ্ল্যান্ড সম্বন্ধে বললাম। এবার হচ্ছে আসছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড দুই ভ্রূর মাঝ বরাবর, সোজা যদি আমরা পিছনের দিকে চলে যাই, তাহলে মস্তকের তলদেশে, মস্তকের সাথে একটা বোটা দিয়ে এই পিনিয়াল গ্ল্যান্ডটা, পিটুইটারি গ্ল্যান্ডটা যুক্ত থাকে। এটাকে সমস্ত অন্তঃস্রাবী গ্রন্থির রাজা বলা হয়, কারণ এটা সব এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে। মানুষের বুদ্ধি, ইচ্ছা শক্তি, স্মৃতিকে এটা নিয়ন্ত্রণ করে। এই পিটুইটারি গ্ল্যান্ডকে দুই ভাগে ভাগ করা যায়। সামনের অংশকে বলে অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পিছনের অংশ বলে পোস্টেরিয়র পিটুইটারি। সামনের যে অংশটা অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা থেকে অনেকগুলো হরমোন, 7টা হরমোন তৈরি হয় অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, এবং আমাদের বডির মেটাবলিজম ঠিক রাখে। এই হরমোনগুলো একটা একটা করে আমি বলছি। 7টা হরমোন। গ্রোথ হরমোন তৈরি হয়। গ্রোথ হরমোন নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা গ্রোথ করবে। হ্যাঁ, একটা বাচ্চা এই গ্রোথ হরমোনের কারণে ঠিক মতো লম্বা হয়। এই গ্রোথ হরমোন যদি বেড়ে যায়, তাহলে ওই মানুষটা একদম দৈত্যের মতো লম্বা হয়ে যায়, এবং এটাকে বলা হয় অ্যাক্রোমেগালি বা জাইগান্টিজম বলে। আবার যদি গ্রোথ হরমোন কমে যায়, তাহলে মানুষ একদম বেটে বামন হয়ে যায়, লম্বা হয় না, একদম খাটো হয়ে থাকে। এরপরে আসি
নিচে নামি থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডে হচ্ছে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে তৈরি হয়। আর একটা হরমোন, এটা যখন থাইরয়েড গ্ল্যান্ডটা কম কাজ করে, হাইপোথাইরয়েডিজম হয়, তখন ও বলবে কি ওই থাইরয়েড পিটুইটারি গ্ল্যান্ডকে বলবে আমাকে বেশি বেশি হরমোন দাও, আমার কাজ কমে গেছে। ও চাইবে, কান্নাকাটি করবে। তখন ওই পিটুইটারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেশি বেশি তৈরি হবে। ও চেষ্টা করবে থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেশি বেশি হরমোন বাড়ানোর, কিন্তু পারবে না, কারণ থাইরয়েড গ্ল্যান্ডটার কাজ কমে গেছে, এটা প্রবলেম হয়েছে, হাইপোথাইরয়েডিজম হয়ে গেছে। সুতরাং হাইপোথাইরয়েডিজম আমরা কি পাবো? আমরা টিএইচএস মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কম পাবো। আবার যদি থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন বেড়ে যায়, তখন উল্টা হবে, আমরা হাইপারথাইরয়েডিজমে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মানে টিএইচএইচ এইটা আমরা কম পাবো। আর তার মানে হাইপোথাইরয়েডিজমে আমরা টিএইচএইচ বেশি পাবো, হাইপারে কম পাবো, উল্টা পাবো আর কি। এর পাশে পরে আসি অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। নাম থেকে বোঝা যায় যে এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে কর্টেক্স মানে বাইরের যে অংশ আছে সেটাকে স্টিমুলেট করে, ওখান থেকে স্টেরয়েড হরমোন তৈরি করে। তারপরে ফলিকল স্টিমুলেটিং হরমোন এন্ড লিউটেনাইজিং হরমোন, এফএসএইচ এলএস, এই দুটো কি করে? ছেলেদের ক্ষেত্রে এটা এটা স্পারমেটোজেনেসিস করে, অর্থাৎ শুক্র তৈরি করে, এবং মেয়েদের ক্ষেত্রে এটা মেনস্ট্রুয়াল সাইকেলকে রেগুলেট করে, এফএসএইচ এলএস। তারপর হচ্ছে প্রোলাকটিন হরমোন। প্রোলাকটিন একটা খুবই ইম্পর্টেন্ট হরমোন। প্রোলাকটিন বেড়ে গেলে মহিলাদের মানে ইনফার্টিলিটি হয়, হাইপারপ্রোলাকটিমিয়া হয়। অনেক আনম্যারিড মেয়েদের দেখা যায় যে ব্রেস্ট থেকে মিল্ক সিক্রেট হচ্ছে। এটা কেন? ওই প্রোলাকটিন হরমোনটা বেড়ে যায় তখন। এই প্রোলাকটিন হরমোনটা যখন মা বাচ্চাকে দুধ খাওয়ায়, ওই সময়টাই প্রোলাকটিন হরমোনটা বেড়ে যায়, তখন ব্রেস্টে মিল্ক সিক্রেট হয়। কিন্তু আনম্যারিড মেয়েদের যদি প্রোলাকটিন হরমোনটা বেড়ে যায়, তবুও তাদের অনেকের ব্রেস্টে মিল্ক সিক্রেট হতে পারে। কেন এরকম হয়? ওই যে প্রোলাকটিন আছে না, যেই কোষ থেকে তৈরি হয়, সেখান থেকে ছোট ছোট টিউমার হয়, এটাকে বলে মাইক্রো অ্যাডিনোমা হতে পারে। তখন দেখা যাচ্ছে যে বেশি বেশি প্রোলাকটিন সিক্রেট হচ্ছে। আর একটা হরমোন, এটা হলো মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই কারণে ওই যে মানে স্কিনের যে মেলানোসাইট প্রডিউসিং সেল আছে, সেইগুলাকে স্টিমুলেট করে গায়ের রংটাকে কালো রাখে আর কি। হ্যাঁ, ওই যে শ্বেতি রোগ যাতে না হয় সেটা প্রিভেন্ট করে আর কি। এখন এটা হলো অ্যান্টেরিয়র পিটুইটারি গেল, সামনের দিকের অংশ, এবং পিছনের দিকে অংশটাকে পোস্টেরিয়র পিটুইটারি বলে। সেখানে দুইটা হরমোন থাকে, অক্সিটোসিন এবং অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এটা আসলে পোস্টেরিয়র পিটুইটারি সিক্রেট করে না, এটা হাইপোথ্যালামাস থেকে ওখানে এসে জমা হয়। অক্সিটোসিনটা একটা ইম্পর্টেন্ট হরমোন, এটা ল্যাকটেটিং মাদারদের ব্রেস্ট মিল্ক সিক্রেশন করে এবং ডেলিভারির সময় হেল্প করে, ইউট্রাইন কন্ট্রাকশন করে। আর এডিএস অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হরমোন। অ্যান্টি ডায়ুরেটিক হরমোন নাম থেকে বোঝা যাচ্ছে, অ্যান্টি মানে করতে দিবে না, ডায়ুরেটিক মানে ডায়ালিসিস করতে দিবে না, মানে পেশাব বেশি বেশি হতে দিবে না। আমরা প্রচুর পানি খেলেও আমাদের একটা লিমিটেড অ্যামাউন্ট অফ পেশাব হবে, মানে ডায়ালিসিস করতে দিবে না এই হরমোনের কারণে, এডিএস এর কারণে। কিন্তু যাদের ডায়াবেটিক ইনসিপিডাস, ডায়াবেটিস তো আমরা দুই ধরনের জানি, ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস মানে আমরা সাধারণত যে ডায়াবেটিস সেটা জানি, আমাদের প্যানক্রিয়াস দায়ী। প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয় না, সেই জন্য ডায়াবেটিস মেলাইটাস হয়। কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাসটা, সেটার জন্য দায়ী হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, ওখানে অ্যান্টি ডায়াবেটিক হরমোন সেটা তৈরি হয় না, ফলে অ্যান্টি ডায়ালিসিস করতে পারে না। ফলে কি হবে? বেশি বেশি পেশাব বের হয়ে যাবে, পানি পিপাসা লাগবে, রোগী বেশি বেশি পানি খাবে এবং বেশি বেশি পেশাব করবে, এত পেশাব করবে যে তার শরীর দুর্বল হয়ে যাবে, সে চলতেই পারবে না, এবং তার পানির পিপাসা কিছুতেই কমানো যাবে না। হ্যাঁ, এরকম অবস্থা হবে। এটাকে বলে ডায়াবেটিক ইনসিপিডাস। ডায়াবেটিস মেলাইটাস হলো প্যানক্রিয়াস দায়ী, ডায়াবেটিস ইনসিপিডাস হলো পিটুইটারি গ্ল্যান্ড দায়ী। অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কমে গেলে এটা হয়। তো এবার হচ্ছে আমরা একটু নিচে নামি, থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে? গলার সামনে শ্বাসনালীর উপরে প্রজাপতির মতো পাখা মেলে থাকে। এখান থেকে থাইরক্সিন নামে হরমোন তৈরি হয়। থাইরক্সিন দুই ধরনের, T3 T4। হ্যাঁ, এবং আমরা আগেই বলেছি যে এই থাইরয়েড গ্ল্যান্ড যদি অতিরিক্ত কাজ করে, তখন টিএইচএস কমে যায়। আর যদি হাইপো হয়ে যায়, কম কাজ করে, তখন টিএইচএইচ বেড়ে যায়। তো আর একটা ডিজিজ আছে, গ্রেভস ডিজিজ। এটাতে কি হয়? মানে এটা একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ সম্বন্ধে আমি আগে বলেছিলাম যে অটোইমিউন ডিজিজ হলো আমাদের বডির যে
রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা পাগল হয়ে যায়। সে কি করে? পাগল হয়ে একটা অটো অ্যান্টিবডি তৈরি করে, যেগুলি শরীরে বিভিন্ন কোষকে ধ্বংস করে, এবং থাইরয়েডের বিরুদ্ধেও ওরকম অটো অ্যান্টিবডি তৈরি হয়। ওই অটো অ্যান্টিবডিটা কি করবে? মানে থাইরয়েডের সিক্রেশনটা এত বেশি বাড়িয়ে দিবে যে হাইপার থাইরয়েডিজম হবে। তখন হাইপার থাইরয়েডিজমের কারণে চোখগুলা একদম বড় বড় হয়ে যায়, ওই রোগীর দিকে তাকালে মনে হবে কি রোগী ভয় দেখাচ্ছে, এরকম গোল গোল হয়ে চোখ একদম বের হয়ে আসতে চাইবে। হ্যাঁ, এরকম। তো থাইরয়েড গ্ল্যান্ডে আমাদের থাইরয়েড গয়েটারও হতে পারে, আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে ক্যান্সারও হতে পারে। তারপর আমরা আসি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েডের পিছনে ছোট ছোট 4টা প্যারাথাইরয়েড থাকে, 4 কোণায় 4টা থাকে, এবং এটা কি করে? এটা থেকে, এই প্যারাথাইরয়েড থেকে প্যারাথর্মন নামে এক হরমোন তৈরি হয়। এই হরমোনটা কি করে? ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করে। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যদি হাইপার ফাংশন হয়ে যায়, মানে এর যদি কাজ বেড়ে যায়, তাহলে কি হবে? আমাদের শরীরে ক্যালসিয়ামের লেভেল অনেক বেড়ে যাবে এবং কিডনিতে পাথর হবে। আবার এই প্যারাথাইরয়েডের কাজ যদি কমে যায়, তাহলে ক্যালসিয়ামের লেভেল কমে যাবে, এবং কি হবে? ক্যালসিয়ামের অভাবে দাঁতের রোগ হবে, খিঁচুনি হবে, পেশির টান ধরবে এবং রিকেট হবে। এরপর আসি থাইমাস সম্বন্ধে। থাইমাসটা কোথায় থাকে? আমাদের বুকের মাঝামাঝি থাকে, চেস্টের মাঝামাঝি, এবং উপরের দিকে, এবং হার্টের একটু সামনে থাকে। এখান থেকে থাইমক্সিন নামে একটা হরমোন তৈরি হয়, যেটা টি লিম্ফোসাইট তৈরি করে এবং অ্যান্টিবডি তৈরি করে। থাইমাস একদিকে যেমন এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এবং এটা একটা লিম্ফয়েড অর্গান, কারণ এখান থেকে টি সেল তৈরি হয়, এবং এটা বডির ইমিউনিটি বাড়ায়। তো এইটা মানে বাচ্চারা যখন 12 থেকে 15 বছর পর্যন্ত থাকে, এই সমস্ত বাচ্চাদের এই গ্ল্যান্ডটা, থাইমাস গ্ল্যান্ড, সমস্ত রোগ থেকে রক্ষা করে, প্রোটেকশন দেয়। এই জন্য এই থাইমাস গ্ল্যান্ডকে সেকেন্ড মাদারও বলা হয়। মা যেমন বাচ্চাকে আঁকলে রাখে, বাচ্চাদের এই থাইমাস গ্ল্যান্ডটা এমনি করে আঁকড়ে রাখে, হ্যাঁ, ইনফেকশন প্রিভেন্ট করে। যদি থাইমাস গ্ল্যান্ডের প্রবলেম হয়, ইমব্যালেন্স হয়, তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চাদের বারবার ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি থাকে। তারপরে আমরা নিচের দিকে নামি অ্যাবডোমেনে চলে যাই। স্টোমাকের পিছনে থাকে, পাকস্থলীর পিছনে থাকে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের মধ্যে একটা দ্বীপ আছে। এই দ্বীপটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স। বাংলাদেশের মতো বদ্বীপ না, এটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স এটার নাম। এই দ্বীপের মধ্যে 3 বন্ধু থাকে, আলফা, বিটা এবং ডেল্টা। হ্যাঁ, 3 বন্ধু থাকে, আলফা সেল, বিটা সেল এবং ডেল্টা সেল। বিটা সেল থেকে আমরা তো জানি ইনসুলিন তৈরি হয়। এই ইনসুলিনটা ব্লাড গ্লুকোজ বাড়ায় দিবে, সরি, এই ইনসুলিনটা ব্লাড গ্লুকোজ কমিয়ে দিবে। কিন্তু এখানে যে আলফা সেল থাকে, সেখান থেকে গ্লুকাগন তৈরি হয়, সে হলো ব্লাড গ্লুকোজ বাড়ায় দিবে। এবং ডেল্টা সেলের কাজ ব্লাড গ্লুকোজের সাথে সম্পর্ক না, এটা ওই ডাইজেশনের সাথে সম্পর্ক। এখান থেকে সোমাটোস্ট্যাটিন নামে একটা হরমোন তৈরি হয়। যাই হোক, বিটা সেল যদি কাজ কমায় দেয়, তাহলে আমাদের ডায়াবেটিস হয়। আর বিটা সেল যদি মানে কাজ বাড়ায় দেয়, হ্যাঁ, তখন আমাদের কি হয়? রক্তের চাপ কমে যায়, মাথা ঝিমঝিম করে, রক্তের সুগার কমে যায়। হ্যাঁ, যদি বিটা সেলের কাজ অনেক বেড়ে যায়। এরপর আসে আমি অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড 2টা কিডনি থাকে পেটের পিছনে। হ্যাঁ, এই 2টা কিডনির উপরে মাথার টুপির মতো, এটা কিডনির উপরে বসে আছে 2টা গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের 2টা অংশ থাকে, বাইরের দিকে একটা অংশ থাকে, ভিতরের দিকে একটা অংশ থাকে। বাইরের দিকে যে অংশটা থাকে সেটাকে বলে কর্টেক্স, ওখান থেকে স্টেরয়েড হরমোন তৈরি হয়। এবং ভিতরের অংশটাকে যে মেডুলা বলে, ওখান থেকে স্ট্রেস হরমোন কন্ট্রোল করার জন্য অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন এগুলা তৈরি হয়। তো এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের 2টা কন্ডিশন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি কম ফাংশন করে, হাইপো ফাংশন হয়, তাহলে কি হবে? অ্যাড্রিনাল ফ্যাটিক হয়ে যায়। অ্যাড্রিনাল ফ্যাটিক নাম থেকে বোঝা যায় খুব দুর্বল হয়ে যায় রোগী, শরীর ব্যথা করে, প্রেশার কমে যায় হাইপো ফাংশন হয়ে গেলে। আবার যদি এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কাজ বেড়ে যায়, হ্যাঁ, তাহলে বেশি বেশি স্টেরয়েড তৈরি হবে শরীরে। ওই কন্ডিশনটা বলে কুশিং সিনড্রোম। এখন আমাদের একটা রোগী যদি আসে কুশিং সিনড্রোমের, আমরা চিনতে পারবো। কিভাবে চিনবো? দেখবো যে ওই রোগীটার মুখটা একদম গোল হয়ে গেছে, ওই রোগীটার পেটটা অনেক বড়, শরীর তুলনায় পেটটা বড়, এবং পেটের মধ্যে দাগ আছে, এবং ওর কাঁধের 2 কাঁধের মাঝখানে একদম ষাঁড়ের মতো মানে চর্বি জমে আছে, এটাকে বলে বাফেলো হাম্প, এবং এর প্রেসার বেড়ে গেছে। তো এই ধরনের রোগী যদি হয়, সেটাকে বলে কুশিং সিনড্রোম। এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ফাংশনটা বেড়ে যায় এবং বেশি বেশি স্টেরয়েড তৈরি করে। কিন্তু
অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে তো দোষ দিয়ে আমাদের লাভ নাই। এর থেকে স্টেরয়েড বের হচ্ছে, কুশিং সিনড্রোম দোষ দিয়ে তাকে দোষ দিয়ে লাভ নাই। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে বাইরে থেকে যদি আমরা স্টেরয়েড দেই তাও কিন্তু কুশিং সিনড্রোম হতে পারে। বাইরে থেকে স্টেরয়েড আমরা কখন দেই? স্কিন ডিজিজে আমরা দেই অ্যালোপ্যাথি যে স্টেরয়েড স্কিন ডিজিজে দেয়, অ্যাজমাতে দেয়, অটোইমিউন ডিজিজে দেয়। সুতরাং এই সব রোগে স্টেরয়েড খেতে 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 কুশিং সিনড্রোম হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাট্রোজেনিক, মানে আমরা ইচ্ছা করে কুশিং সিনড্রোমটা বাইরে থেকে ওষুধ দিয়ে বানালাম। আর এই আর কি। এরপরে নিচে আছে একদমই নিচে যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, টেস্টিস এবং ওভারি। টেস্টিস থেকে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, এবং টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায় তাহলে শুক্রকীট যেটা স্পাম সেটা ঠিক মতো তৈরি হতে পারে না, এবং ধাতু দুর্বলতা দেখা যায়। এবং এই মহিলাদের যদি টেস্টোস্টেরন হরমোনটা বেড়ে যায় তাহলে হার্সুটিজম হয়। হার্সুটিজম মানে দাড়ি গোঁফ হয়ে যায়। তাহলে মহিলাদের আমরা দেখি অনেকের দাড়ি গোঁফ হয়েছে, হ্যাঁ, তাদের এই শরীরে টেস্টোস্টেরন হরমোনটা বেশি থাকে। ছেলেদের যে হরমোনটা বেশি থাকে সেটা মেয়েদের থাকে, তাহলে এই দাড়ি গোঁফ হয়। আবার ওভারিতে দুই ধরনের হরমোন তৈরি হয়, একটা হলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে অনিয়মিত মাসিক হয়, বন্ধ্যাত্ব হয়, ইনফার্টিলিটি হয়, ওই ফিমেলটা একদম ওবেস হয়ে যায়, মোটা হয়ে যায়। এবং ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন এগুলো যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে একনি হয়, অর্থাৎ মুখের মধ্যে ব্রণ হয়ে যায়, বেশি ব্রণ হয়। তো যাই হোক, এই পর্যন্ত হলো 9টা এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্বন্ধে। এবার আমরা ছবির দিকে তাকাই, ইলেকট্রো হোমিওপ্যাথির কি কি মেডিসিন কোন কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কাজ করে। এটা ছবি না, এটা আলাদাভাবে একটা লেখা, যে ইলেকট্রো হোমিওপ্যাথির কোন কোন মেডিসিন কোন কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপরে কাজ করে। এটা হলো এমনি S2 যেটা, সেটা তো আমরা গ্ল্যান্ডুলার রেমেডি জানি, এটা যে কোনো এন্ডোক্রাইন গ্ল্যান্ডে যোগ করা যায় কারণ গ্ল্যান্ডুলার রেমেডি তো। আর S2C2 এটা আমরা পাউচ অর্গান আছে, যে কোনো অর্গানের ভিতরে যে ফাঁপা পাউচের মতো, সেই সব অর্গানে আমরা ব্যবহার করতে পারি। এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো অনেকগুলো পাউচের মতো দেখতে, যেমন ওভারিটা, তারপরে এগুলো, এটাতে আমরা প্যানক্রিয়াসও অনেকটা আছে, এটাতে আমরা S2 ব্যবহার করতে পারি। তবে পিটুইটারি গ্ল্যান্ডে আমরা C1টা কাজ করে, C1টা তো ব্রেনের উপরেও কাজ করে সম্ভবত। পিটুইটারি গ্ল্যান্ডে C1টা কাজ করে, পিনিয়াল গ্ল্যান্ডে S3C1 কাজ করে, থাইরয়েড গ্ল্যান্ডে S1C1 কাজ করে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে C1, থাইমাসে S1, প্যানক্রিয়াসে C15, C10, S2, অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেহেতু কিডনির উপরে বসানো থাকে সুতরাং কিডনির সাথে সম্পর্ক আছে, যে কিডনিতে S6C6 এবং ইউরেথ্রাতে C17 কাজ করে না, এটার জন্য অ্যাড্রিনাল গ্ল্যান্ডও S6C6 C17 কাজ করে। ওভারিতে C1 C2 S1 S2 এটা কাজ করে। আর টেস্টিসে তো S3 C3 তো কাজ করে, খুব ইম্পর্টেন্ট C3টা। আর C1 C2 কাজ করে, S1 S2 C17 এগুলো কাজ করে। এখন আমরা সিলেকশন অফ রেমেডি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড রেমেডিকে কিভাবে সিলেকশন করব? হ্যাঁ, আমরা ফাংশনাল রেমেডি, টিস্যু রেমেডি, সাপোর্টিং রেমেডি এইভাবে যদি দেখি, ফাংশনাল রেমেডি S1 S2 S3 S6, টিস্যু রেমেডি C1 C2 C3 C5 C6 C15 C10 C17। C5টা হলো সেল রিকভারি করে এবং ক্যান্সার প্রিভেন্ট করে। সাপোর্টিং রেমেডি হলো A1 A2 L1 F1 ভার-অন ভিন-অন। ইলেকট্রিসিটি ডাব্লিউ, হাইপোকে হাইপার করবে, হাইপারকে হাইপো করবে হলো WE। আর YE হলো ব্লক দূর করে, ড্রেন করে, আরাম দেয়। আরই যদি স্টিমুলেশনের দরকার হয় আরই দিব। আর সেল রিকভারের জন্য, নতুন সেল তৈরি হওয়ার জন্য, প্রদাহ কমার জন্য GE দিব। আর বার্নিং হলে, ব্লিডিং হলে আমরা BE দিব। এখন রোগের অবস্থা অনুযায়ী ও টেম্পারমেন্ট অনুযায়ী আমরা এই সব ফাংশনাল রেমেডি, টিস্যু রেমেডি, সাপোর্টিং রেমেডি, ইলেকট্রিসিটি হিসেবে আমরা ওষুধ সিলেক্ট করব। তো আমি যে ফর্মুলাটার কথা বলেছি SCLA FVVE এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। এস গ্রুপের মধ্যে আমরা দিব S1 S2 S3 S6, এইগুলো থেকে আমরা সিলেক্ট করব কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেই হিসাবে আমরা এক একটা মেডিসিন নিব। সি গ্রুপেও আমরা C1 C2 C3 C5 C6 C15 C10 C17 এগুলো থেকে সিলেক্ট করবো। যেমন প্যানক্রিয়াসের যদি সমস্যা হয়, ওই যে প্যানক্রিয়াসের আমরা C15 দিতে পারি, তারপরে হচ্ছে S2 দিতে পারি। এইভাবে আমরা এস গ্রুপ সি গ্রুপ যোগ করবো। আর এ গ্রুপের মধ্যে A1 আর A2 এর মধ্যে আমরা যে কোনো একটা সিলেক্ট করব। এল গ্রুপের মধ্যে L1টা সিলেক্ট করতে পারি, এফ গ্রুপের মধ্যে এফ,
তারপর ভি গ্রুপের মধ্যে ভার অন, ভেন গ্রুপের মধ্যে ভেন অন ইলেকট্রিসিটি আমরা ওই রোগীর কন্ডিশন হিসাবে সিলেক্ট করব। তারপরে টেম্পারমেন্ট হিসাবে ওষুধ সিলেক্ট করলে শুনেছি পার্মানেন্ট কিওর হয়। তো টেম্পারমেন্ট সম্বন্ধে আমি একটু মানে অজ্ঞ আছি যে কিভাবে সিলেক্ট মানে যোগ করতে হবে সেটা এখনো অত ভালোভাবে জানি না। তবে লিমফেটিক টেম্পারমেন্টে S1 S2 RE Y ভালো কাজ করে, স্যাঙ্গুইন টেম্পারমেন্টে A1 A2 A3 BE কাজ করে, মিক্সড টেম্পারমেন্টে S1 A1 A1 কাজ করে, বিলিয়াস টেম্পারমেন্ট S5 C5। বিলিয়াস বলতেই আমরা বুঝি যে লিভারের সাথে যাবে, বাইলের সাথে সম্পর্ক। সুতরাং লিভারের কোনো প্রবলেম আসলে এবং খিটখিটে মেজাজ থাকলে আমরা বুঝবো যে বিলিয়াস টেম্পারমেন্ট। ওর আমরা নিশ্চিন্তে আমরা S5C5BE যোগ করতে পারি। নার্ভাস টেম্পারমেন্ট মানে খুব ভীত হয়ে যায়, ভয় পায়, ওদের ক্ষেত্রে আমরা F1W যোগ করতে পারি। তো আমি এক্সাম্পল দিয়েছি, পিসিওডি যদি একটা রোগী আসে যে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি। সম্ভবত লেফট ওভারি হলে এ অন যোগ করতে পারে এবং রাইট ওভারি হলে A2 যোগ করতে পারে, এটা একটা হতে পারে। যাই হোক, পিসিওডি এবং অর্কাইটিসে এভাবে আমরা যোগ করতে পারি। মানে এই ফর্মুলা গুলিও চিন্তা করতে পারি। হ্যাঁ, তো সবকিছুই তো রোগীর কন্ডিশনের উপরে, সেই হিসাবে আর কি চিন্তা করতে হবে। এখন এন্ডোক্রাইন সিস্টেমে কি কি রোগ হতে পারে? তো আমার 24টা রোগ আমি লিস্টে দিয়েছি। যে এর মধ্যে যে যে হলুদ কালির দাগানোগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি কমন। তো ডায়াবেটিস মানে বহুমূত্র, যেটা টাইপ 1 টাইপ 2 আমরা ডায়াবেটিস, যেটা টাইপ 1 ডায়াবেটিস সেটা সাধারণত 40 বছর আগে হয় এবং এটাতে ইনসুলিন লাগে, কারণ ইনসুলিন একদমই তৈরি হয় না, কারণ এখানে অটোইমিউন ডিজিজ দিয়ে ইনসুলিন ওই বিটা সেল আছে না, ওটাকে ডিস্ট্রয়েড হয়ে যায়। অথবা জন্ম থেকেই মানে বিটা সেল থাকে না। তখন ওই টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস একটা মেটাবলিক ডিসঅর্ডার। মানে কোষ ঠিক মতো মেটাবলিজম করতে পারে না গ্লুকোজকে। তো হাইপোগ্লাইসিমা, রক্ত চিনি প্রচুর পরিমাণে কমে যায়, আবার হাইপারগ্লাইসিমা, রক্ত চিনি যদি বেড়ে যায়, এই দুইটা কন্ডিশন হতে পারে। যদি ডায়াবেটিস রোগী অতিরিক্ত ওষুধ খেয়ে ফেলে ডায়াবেটিস কমানোর জন্য, তখন হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে। আবার যদি এত ডায়াবেটিস কিন্তু ও ইনসুলিনও নেয় না, ডায়াবেটিসের ট্যাবলেটও খায় না, আবার প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করে সুগার জাতীয়, তার হাইপারগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে। কিন্তু অনেক যদি ব্লাড সুগার বেড়ে যায় তখন রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং হাইপোগ্লাইসিমিয়া হলেও কিন্তু রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। তখন তাকে আবার হাইপোগ্লাইসিমিয়া কেন হয়? অতিরিক্ত ডায়াবেটিসের ওষুধ খেলে হাইপোগ্লাইসিমিয়া হয়, তখন ওই রোগীকে আবার চিনি টিনি খাওয়ায়, সুগারের স্যালাইন ট্যালাইন দিয়ে আবার ঠিক করতে হয়। আর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক রোগীদের ইম্পর্টেন্ট যে কমপ্লিকেশন হয় সেই দুটার মধ্যে ডায়াবেটিক কিডনির সমস্যা হয়, কিডনি নষ্ট হয়ে যায়, এবং নিউরোপ্যাথি হলে হাত পা ঝিমঝিম করে, মানে অবশ অবশ হয়ে যায়, ব্যথা করে। এটা ডায়াবেটিস ইনসিপিডাস সম্বন্ধে তো আমরা বললাম, এটার জন্য দায়ী সেই পিনিয়াল পিটুইটারি গ্ল্যান্ড দায়ী, ইনসিপিডাসটা অ্যান্টিডায়াবেটিক হরমোনটা কমে যাবে। আর হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম তো T3 T4 এগুলো কমবে কিন্তু টিএসএস বাড়বে, আর হাইপারে T3 T4 এগুলি কম বাড়বে কিন্তু টিএসএস কমবে। আর গয়টার গলগন্ড হয়। আর গ্রেভ ডিজিজ বলেছিলাম না, এক্সোথার্মাস গয়টার মানে চোখ বাইরের দিকে বের হয়ে আসবে, অটোইমিউন ডিজিজ, এটা কে বলা হয়? এটাতে হাইপার থাইরয়েডিজম হয়, কাজ বেড়ে যায় থাইরয়েড গ্ল্যান্ডের। আর একটা কন্ডিশন আছে, এটাও অটোইমিউন ডিজিজ, কিন্তু এটাতে এমন একটা অ্যান্টিবডি তৈরি করবে যে হাইপোথাইরয়েডিজম করবে, এটাকে বলে হাসিমটোস থাইরয়েডাইটিস। আর ওবেসিটি হতে পারে, মোটা হয়ে যেতে পারে রোগী। আর জাইগান্টিজম তো বলেছি যে রোগী গ্রোথ হরমোন বেশি থাকলে রোগী এত লম্বা হয়ে যায় যে দৈত্যের মতো দেখা যায়। আর ডোয়ার্ফিজম ওই যে থাইরয়েড গ্ল্যান্ড, এটাও সাথে থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন কম থাকলেও রোগী খাটো হয়ে যায়, এবং গ্রোথ হরমোন যদি কমে যায় তাহলে বেটে বামন হয়ে যায়। আবার আর হাইপার প্রোলাক্টিনিমিয়া তো বলেছি, যে প্রোলাক্টিন হরমোন বেড়ে যায় তখন ওই আনম্যারিড মেয়েদেরও ব্রেস্ট মিল্ক সিক্রেট হতে পারে। আর পিটুইটারি টিউমার, যেটা পিটুইটারি অ্যাডেনোমা হতে পারে, জিহ্বা বা গলা শুকিয়ে যেতে পারে, এটা একটা হরমোনাল ইমব্যালেন্সের লক্ষণ। অ্যাডিসনস ডিজিজ, এটা একটা এমন ডিজিজ যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কে নষ্ট করে দেয়, একটা অটোইমিউন ডিজিজ, অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে খেয়ে ফেলে, তখন একদম অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ফাংশন একদমই কমে যায়। তখন ওই যে অ্যাড্রিনাল ফ্যাটিক, তারপরে প্রেশার কমে যাওয়া, মাথা ঝিমঝিম করা, এগুলো হতে পারে। আর হার্সুটিজম, ওই যে মেয়েদের দাড়ি গজায়, ওটা ওই যে টেস্টোস্টেরন হরমোনটা বেশি থাকে মহিলাদের। আর ভিরিলিজম, এটাও সেকেন্ডারি সেক্সুয়াল কারেক্টার, পুরুষদের মতো মহিলাদেরও হয়। কুশিং সিনড্রোম তো
বললাম এই যে স্টেরয়েড হরমোন আমরা বাইরে থেকে দেই বা রোগীর ভিতরে স্টেরয়েড হরমোন বেশি বের হয়, কুশিং সিনড্রোমে পেট মোটা হওয়া, যে মুখ গোল, মানে ষাঁড়ের মতো ঘাড়, এই ধরনের রোগী আসতে পারে। অ্যাড্রিনাল ফ্যাটিক, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ফাংশন কমে গিয়ে অ্যাড্রিনাল ফ্যাটিক হয়ে যেতে পারে, রোগী মন দুর্বল হয়ে যাবে, এবং এই কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে সে টলারেট করতে পারবে না, এরকম হয়ে যাবে অ্যাড্রিনাল ফ্যাটিক রোগীর। আর প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যদি কাজ বেড়ে যায় তখন ওই কিডনিতে দেখা যাচ্ছে বারবার করে পাথর হচ্ছে, ক্যালসিয়াম বেড়ে যাবে। আবার যদি প্যারাথাইরয়েডের ফাংশন কমে যায় তখন ওই যে খিঁচুনি হবে, মাসেল পুলিং হবে এবং হাড্ডি নরম হয়ে যাবে। তো থাইমাস গ্ল্যান্ডের ক্যান্সার হতে পারে, এটা হলো থাইমাস গ্ল্যান্ড জন্ম থেকে অ্যাবসেন্ট থাকতে পারে, কম কাজ করতে পারে, তখন বাচ্চাদের ইমিউনিটি কমে যাবে এবং বাচ্চারা বারবার ইনফেকশন হবে বাচ্চাদের। তো এই ছিল আজকের এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্বন্ধে, এখানে শেষ করছি। জি, ধন্যবাদ আমাদের ডাক্তার সাবা ম্যাডামকে। উনি চমৎকারভাবে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপর আজকের ক্লাসটা দিয়েছে। অনেক তথ্যবহুল আলোচনা ছিল এবং ইলেকট্রো ন্যাচুরোপ্যাথির সাথে সামঞ্জস্য করে উনি যেভাবে এই সিস্টেমগুলো উপস্থাপন করতেছে, আমার মনে হয় যাতে আমাদের সকল ডাক্তারদের জন্য এটা একটা দিক নির্দেশনা হবে ইনশাআল্লাহ। আমরা এভাবে এগিয়ে যেতে চাই। থ্যাংক ইউ। যাকে আমরা আর একটু ডিপ লেভেল নিয়ে আলোচনা করব ধীরে ধীরে, যেভাবে আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি গুলো আমরা বোঝার চেষ্টা করতেছি, সেভাবে যদি আমরা আমাদের মেডিসিন গুলোর সাথে সম্পর্ক তৈরি করতে পারি, ইনশাআল্লাহ আমাদের প্র্যাকটিসে আমরা আরো বেশি মানে সফলতা অর্জন করতে পারবো। তো আমরা এই পর্যন্ত আমাদের আপনার স্ক্রোফুলোসো গ্রুপের যে ভেষজগুলো নিয়ে আলোচনা করছি অনেকগুলো। আজকে আমরা আরো নতুন দুইটা ভেষজ নিয়ে আলোচনা করব। আমরা যদি ভেষজগুলোর যে মৌলিক লক্ষণগুলো, যেগুলো প্রত্যেকটা ভেষজ নিজস্ব গুণাবলী বলা যায়, সেগুলো সম্পর্কে যদি আমরা জানি, তাহলে এক একটা মেডিসিনকে আমরা ব্যাপকভাবে ব্যবহার করতে পারবো। অন্যথায় আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে যেটা হয় সেটা হচ্ছে মানে একটা ওষুধকে সংক্ষেপ আকারে জ্ঞান অর্জন করা হয় এবং এটা সংক্ষিপ্ত ব্যবহার করা হয়, যার দরুন আমাদের যে জ্ঞান স্বল্পতার কারণে ওষুধের যে এই, মানে বিশাল প্রয়োগ ক্ষেত্র সেইগুলো সম্পর্কে আমাদের একটা গ্যাপ তৈরি হয়ে থাকে। তো আমরা সেই গ্যাপটাকে পূরণ করার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা ভেষজ সম্পর্কে জানবো এবং ভেষজ সম্পর্কে জেনে এক একটা মেডিসিনের গভীরতা সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের নেক্সট যে ভেষজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ক্রোফুলোরিয়া নোডোসা। এটার সাধারণ নাম সেটা হচ্ছে ফিগওয়ার্টটা এটার সাধারণ নাম। তারপরে উডল্যান্ড ফিগওয়ার্টও অনেক সময় বলা হয়। এটা একটা বহুবর্ষী ভেষজ, যেটা পশ্চিম আমেরিকা, উত্তর আমেরিকা ছাড়াও বিভিন্ন আহ, নাতিশীতোষ্ণ অঞ্চলে পাওয়া যায়। আবার এটা আর্দ্র এলাকাতেও, আর্দ্র এবং চাষিত পরিত্যক্ত জমিতেও এটা পাওয়া যায় আর কি। হুম, এটা মাটি থেকে প্রায় 150 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। ওকে, এটার শুধুমাত্র পাতাগুলোই মূলত ব্যবহার করা হয় ওষুধ ও আমাদের এই স্পাইজেরিক তৈরি করার ক্ষেত্রে। এটার যে ফার্মাসিউটিক্যাল যে ব্যবহারটা, সেটা বিশেষ করে আমাদের অর্শরোগে এটা ব্যবহার হয়, একজিমার ক্ষেত্রেও ব্যবহার হয়, স্তনের টিউমার সারাতে ব্যবহার হয়। এটা একটা ক্যান্সারাস গ্ল্যান্ডের বাহ্যিক ব্যবহারের ক্ষেত্রে স্ক্লোফোরিয়ানোসোরার ব্যবহার আছে। তাছাড়া শ্বাসকষ্টজনিত হাঁপানি, হস্কিং ডিজিজ, লিভার ক্ষীণ ব্যথা, প্লুরাইটিস ভ্যাজাইনাতেও এটা ব্যবহার হয়। হুম। তো আমরা যদি এই এই ভেষজটা সম্পর্কে আরো ব্যাপক আলোচনা করি, এটা শরীরের বিভিন্ন অঙ্গেই ব্যবহৃত হয়ে থাকে এবং বিভিন্ন রোগ আরোগ্য করতে সাহায্য করে। যেমন পাইলসের চিকিৎসা এটা বিশেষ উপকারী, যার কারণে আমরা পাইলসের রোগীদের ক্ষেত্রে আমরা S1টাকে প্রয়োগ করতে পারি খুব মানে সাহসের সহিত। এটা পাইলসের রোগীদের ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করে। আর যেহেতু আমাদের মেডিসিনটার মধ্যে নাক ভূমিকা একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, সেখানে
ওয়ানটা প্রয়োগ করা মানে পাইলসের রোগীদের ক্ষেত্রে একটা বিশাল সাপোর্ট করা। হুম তো আমাদের একটা মেডিসিন S1 এটাকে যদি আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি, তাহলে আমাদের এস গ্রুপের যে বাকি 7টা মেডিসিন আছে ওগুলো ব্যবহার করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। কারণ S1 মেডিসিনটা হচ্ছে আমাদের এই ইলেকট্রোন্যাচুরোপ্যাথি মানে চিকিৎসা জগতে একটা ইউনিভার্সাল রেমেডি। ইউনিভার্সাল মানে কি? মানে এই একটা ওষুধ দিয়ে আপনি 70% রোগ আরোগ্য করতে পারবেন যদি এটার ব্যবহারটাকে আপনি ভালো করে বুঝতে পারেন। হুম তো স্ক্রোফলোরিয়া নোডোসা আপনার একজিমার চিকিৎসাতে একটা সহায়ক ঔষধ। কারণ কি? কারণ এটা স্কিনের উপর খুব ভালো কাজ করে। আর সর্বশেষ এটা আমাদের যেটা আমরা জানি যেটা টক্সিন রিলিজ করে। হুম? এটা স্তনে সৃষ্ট টিউমারগুলোকে চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। আমাদের স্তনে যে টিউমারগুলো হয় সেই টিউমারগুলো হুম? চিকিৎসা করার জন্য আমাদের এই ভেষজটা ব্যবহার করা হয় এবং সেই টিউমারগুলো যদি ভবিষ্যতে ক্যান্সার কোষে পরিণত হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ভেষজটা কার্যকরী। গ্ল্যান্ডুলার টিউমার হোক কিংবা যে কোনো টিউমারের ক্ষেত্রে আমরা স্ক্লোফোরা নোডোসাটাকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি A2, C4, L1, ভ্যান 1, S2 কিংবা S1 কিংবা S5 কখনো কখনো GE 200 শক্তিতে প্রয়োগ করতে পারি, তাহলে যে কোনো টিউমারের ক্ষেত্রে আমরা অভূতপূর্ব রেজাল্ট পাবো। হুম আমি প্রোটোকলটা আরেকবার বলি, আপনি একটু লিখে নেন। এটা কিন্তু যে কোনো টিউমারের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন। A2, C4, L1, ভ্যান 1, S2 কিংবা S1। S2 হইতে পারে, S1 হইতে পারে কিংবা S5 হইতে পারে। এটা আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে যে কোনটা প্রয়োগ করবেন। এবং জিই দিয়ে 200 শক্তিতে আপনি প্রয়োগ করে দেখেন যে কোনো টিউমারের ক্ষেত্রে এটা চমৎকার রেজাল্ট দিবে। এটি হাঁপানি রোগীর সহায়ক। হাঁপানি প্রোটোকলটা বললে ভালো হইতো স্যার। কোনটা? আরেকবার বলেন স্যার প্রোটোকলটা। A2, C4, L1, ভ্যান 1, S2 কিংবা S1 কিংবা S5 এবং ইলেকট্রিসিটি জিই 200 শক্তিতে প্রয়োগ করলে যে কোনো টিউমারের ক্ষেত্রে বিশেষ করে গ্ল্যান্ডুলার টিউমারের ক্ষেত্রে S2 এবং অন্যান্য আপনার জায়গার টিউমারের ক্ষেত্রে আপনার S1টা প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাবেন। যে সকল জায়গায় গ্রন্থিগুলো বর্ধিত হয়ে বিশেষ করে হাঁপানি সৃষ্টি হয় এবং চর্মরোগ, স্তন্যপায়ী যে গ্রন্থিগুলোতে যখন ফোড়া হওয়া দেখা দেয়, হ্যাঁ স্তন্যপায়ী মানে স্তনে আর কি, সরি স্তনে গ্রন্থিগুলো যখন ফোড়া আকারে দেখা দেয় তখন এই স্কোফ্লোসো নশোটা খুব চমৎকার একটা ভেষজ। দ্যাটস মিন আমরা এই সকল ক্ষেত্রে যদি S1টা প্রয়োগ করতে পারি তাহলে এই একটা মেডিসিন দ্বারাই আমাদের এই সকল সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। পাইলসের কথা আমি আগেও বলছি, বেদনাদায়ক পাইলস, ব্লিডিং পাইলস, ঠিক আছে? পাইলসের মধ্যে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং সেক্ষেত্রে ব্লিডিংও হচ্ছে, সেই সকল ক্ষেত্রেও কিন্তু আমরা S1টাকে প্রয়োগ করতে পারি। টেস্টিকুলার রোগে আমরা অর্গাইটিস যে নিরাময় করার ক্ষেত্রে আমরা S1টাকে প্রয়োগ করতে পারি। ট্র্যাকিয়াতে পেইন হইলে কিংবা অ্যাজমার সময় যখন যদি গলার ব্যথা থাকে সেই ক্ষেত্রে আমরা S1 প্রয়োগ করি। দ্রুত S1টা সেক্ষেত্রে আরোগ্য আনয়ন করবে। পেটের ব্যথার ক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রোফুলোসো নশোটা কার্যকরী। যেখানে পেট চেপে চাপলে ব্যথা বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা স্ক্রোফুলোসো নশোটা দ্যাটস মিন S1টাকে প্রয়োগ করব। চোখের ব্যথা, মাথা ঘূর্ণায়ন যেটা ভার্টিগো বলি, মাথা ঘূর্ণিয়ান মানে চোখের ব্যথার কারণে ফটোফোবিয়া যদি হয়, চোখে ক্ষতবোধ যদি দেখা দেয় সেক্ষেত্রে আমরা যদিও চোখের ওষুধ হিসাবে S12টাকে আমরা প্রয়োগ করব, কিন্তু S12 দেওয়ার আগে যদি আপনি S1টাকে প্রয়োগ করেন আশা করি S1-এ আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন।
খাওয়ার আগে কিংবা খাওয়ার পরে ঘুম ঘুম ভাব যদি থাকে, খাওয়ার আগে কিংবা খাওয়ার পরে যদি ঘুম ঘুম ভাব থাকে, সেখানেও আমরা যদি S1টাকে পজিটিভ ডোজ দেই, তাহলে দ্রুত উন্নতি লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে আমরা যদি জেনারেল টনিকটাকে দিতে পারি পজিটিভ ডোজে D4 কিংবা D5-এ, ঠিক আছে, খাওয়ার আগে, এবং ন্যাচারাল টনিকটাকে যদি আমরা খাওয়ার পরে দিই, তাহলে এই ধরনের ক্লান্তি, অবসন্নতা, অবসাদ দূর করার জন্য চমৎকার মেডিসিন আমাদের এই ইলেকট্রোনেচুরোপ্যাথিতে S1। কানের বাইরের ঝিল্লিতে দীর্ঘস্থায়ী ক্ষতের কারণে কপাল থেকে মাথার পিছনে ব্যথা, কানের পিছনে জ্বালা পোড়া, কান থেকে পুঁজ বের হওয়া, কানের চারপাশে একজিমা, ফোড়া, এই আমাদের স্ক্রোফোসা নোডোসা ব্যবহৃত হয়। এটি একজিমা থেকে মুক্তি দেওয়ার মতন একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, ঠিক আছে। ওকে, এই কারণে আমরা চর্মরোগের ক্ষেত্রে আমরা যদি S1-এর উচ্চ শক্তি ব্যবহার করি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের চর্মরোগ আরোগ্য করা সম্ভব। কানে শো শো শব্দ হওয়া, হঠাৎ শ্রবণ শক্তি কমে যাওয়া, শ্রবণ শক্তির হ্রাস, নাভির নিচে পেট ব্যথা, লিভারের অঞ্চলে ব্যথা, শ্বাস নেওয়ার সময় কাশি, সর্দি কমাতে একটা অত্যন্ত কার্যকরী ভেষজ এটা, ঠিক আছে। তার মানে কানে যদি আপনার শো শো শব্দ করে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি S1টাকে অবশ্যই প্রয়োগ করতে পারবেন। হুম। স্যার কানের পর্দা যদি ফেটে যায়? কানের পর্দা যদি ফেটে যায়, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের সি গ্রুপের মেডিসিন করতে হবে, কারণ যেহেতু এখানে নতুন সেল তৈরি করতে হবে। সেল তৈরি হইলেই তো কানের পর্দাটা আবার ঠিক হবে, তাই না? সেখানে আমাদের C5, কখনো কখনো C1 কিংবা C5 প্রয়োগ করতে হবে। হুম। এটা কার্যকরীভাবে স্তনের যে ফোড়াটা হয়, স্তনের ফোড়া হোক, স্তনের যে কোনো টিউমার হোক, এটা সারানোর জন্য চমৎকার কার্যকরী। হাতের আঙ্গুলের মধ্যে চুলকানি, খাবার খাওয়ার আগে কিংবা পরে অতিরিক্ত ঘুম নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মুখে মিষ্টি পানি জমে, জয়েন্টে ব্যথা, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যাতায়াতের সময় শক্ত হয়ে যায়, এ সকল ক্ষেত্রেও কিন্তু আমাদের S1টা কার্যকরী। মহিলাদের যোনিপথে চুলকানি, মহিলাদের জরায়ুতে বিভিন্ন সমস্যাতেও কিন্তু আমাদের এই ভেষজটা ব্যবহার হয়। চোখের ভ্রুতে ব্যথা, কানের চারপাশে একজিমা আরোগ্য করতে সাহায্য করে। স্ক্লোফোরিয়া স্ক্লোফোলারিয়া নোডোসা একটা চমৎকার ভেষজ, যেটা আমাদের প্রতিটা এজ গ্রুপের মেডিসিনের মধ্যে এটার মানে ব্যবহার করা হয়েছে অত্যন্ত বেশি। কারণ এটা আমাদের প্রতিটা মেডিসিনকে বিশেষ করে মেটাবলিজমটাকে ঠিক করতে সাহায্য করছে। এই জন্য S1-এ এটা 10%, 10 ভাগ, S2-তে 25 ভাগ, S3-তে 20 ভাগ, S5-এ 20 ভাগ, S6-এ 20 ভাগ, S10-এ 20 ভাগ, S11-এ শুধু 5 ভাগ এবং S12-এ 20 ভাগ ভেষজ ব্যবহার করা হয়েছে। এটা শরীরের যে কোনো অংশে সৃষ্ট আঁচিল এবং পাইলসের যে গ্যাস দূর করতে সাহায্য করে। তার মানে এখানে পাইলসের শুধু ব্যথা কমাবে না, ব্লিডিং কমাবে না, পাইলসের যে গ্যাসটা আছে সেই গ্যাসটাও দূর করতে সাহায্য করে। স্যার পালসের ক্ষেত্রে পাওয়ার হবে তো স্যার? একটু উচ্চ পাওয়ার দিতে হবে অবশ্যই, নেগেটিভ দেন। এছাড়া শরীরকে ডিটক্স করার জন্য আমাদের এই ভেষজটা কার্যকরী। মেটাবলিজম ডিসঅর্ডার ঠিক করে শরীরের সকল প্রকার রোগ, সেটা হোক আপনার ডায়াবেটিস, হোক সেটা রিউমেটিক আর্থ্রাইটিস, হোক সেটা পিসিওডি, কিংবা আমাদের যে কোনো শরীরে অন্যান্য যে কোনো রোগ হোক না কেন, হ্যাঁ, যেটা মেটাবলিক ডিসঅর্ডার জনিত কারণে হয়ে থাকে, এগুলো আরোগ্য করতে সাহায্য করে, ঠিক আছে। পার্কিনসন ডিজিজ সম্পর্কে অবশ্যই আপনারা জানেন, যেটা স্নায়ু একটা আমাদের নার্ভ সিস্টেমের একটা ডিসঅর্ডার, যেখানে আমাদের হাত পা কাঁপে। সেই সকল রোগীর ক্ষেত্রেও কিন্তু আমাদের স্ক্লোফোরিয়া নসোটা কার্যকরী।
একুইট একজিমা কিংবা ক্রনিক একজিমা, দুই ক্ষেত্রে আমাদের স্ক্লোফোলারিয়া নোসোডা খুবই কার্যকরী। হ্যাঁ, ব্রেস্ট লাম্প, এটা আমি বারবারই বলছি, আমাদের ব্রেস্টের যে লাম্প টিউমার ঠিক করতে স্ক্লোফোরিয়া নোসোডা খুবই অব্যর্থ। তো এই মেডিসিনটা আমাদের এজ গ্রুপের প্রত্যেকটা মেডিসিনের মধ্যেই ভেষজটা এই প্রত্যেকটা মেডিসিনের মধ্যে পাওয়া যায়। তো এটা সম্পর্কে যদি আমরা ব্যাপক ধারণা রাখতে পারি, আশা করি আমাদের স্ক্লোফোরিয়া কে আমরা এজ গ্রুপের প্রত্যেকটা মেডিসিনের মধ্যে ব্যবহারটা আমরা সঠিকভাবে করতে পারবো। আচ্ছা, এরপর আমাদের নেক্সট ভেষজটা হচ্ছে সারসাপেরিলা। এটা আমাদেরই খুবই পরিচিত একটা মেডিসিন, সিমলেক্স মেডিকা। আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে এটার নাম দেওয়া হয়েছে সিমলেক্স মেডিকা। হুম এটাকে আমাদের সাধারণ নাম হচ্ছে সারসাপিরিলা। আমাদের হোমিওপ্যাথিতে সারসাপিরিল একটা খুবই পরিচিত একটা মেডিসিন। এটা বহুবার্ষিক একটি ভেষজ এবং এটা 10 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। হুম এটা মোটামুটি আমেরিকার বিভিন্ন স্থানে পাওয়া যায়। হুম মেক্সিকোতেও এটা পাওয়া যায় এবং এটা বিভিন্ন উপসর্গের চিকিৎসার জন্য একটা ঐতিহ্যগত ওষুধ হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত। এটা আমাদের স্পাইসিস তৈরি করার জন্য শিকড়, পাতা, ডালপালা ও কাণ্ড ব্যবহার হয়ে থাকে। এটা ফার্মাসিউটিক্যাল ব্যবহারে যেহেতু আমি আগেই বলছি এটা একটা ঐতিহ্য ও ঔষধ, পুরো প্রাচীন চিকিৎসা এটার ব্যবহার আছে। এটা কুষ্ঠ, টিউমার, ক্যান্সার, সোরিয়াসিস, বাত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটা রক্তাল্পতা, চর্মরোগের জন্য টনিক হিসাবে কাজ করে। এটি প্রদাহ বিরোধী, টেস্টোস্টেরনিক, আমাদের টেস্টোস্টেরন যে হরমোন আছে এই হরমোনের উপর এটা কাজ করে। ঠিক আছে, প্রজেস্টেরনের হরমোনের উপর এটা কাজ আছে। সারসেপিলার শিকড়কে প্রায় পুরুষ পুনরুজ্জীবনকারী হিসাবে প্রচার করা হয়। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভেষজ। এটা এছাড়াও এটা হজমের উন্নতি করার জন্য এবং ক্ষুধা জাগায় বলে বিশ্বাস করা হয়। এই ধরনের জায়গায় এটার ব্যবহার আছে। হুম এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় আমরা একটু জানি। এটা সোরিয়াসিস এবং যে কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রে এই ভেষজটাকে ব্যবহার করা হয় সারসাপিলা। রিউমেটয়েড আর্থ্রাইটিসে ব্যবহার করা হয়, কিডনি ডিজিজেও ব্যবহার করা হয়। এটা গাউট, ডায়রিটিক কন্ডিশন, তারপর এটা ব্লাড পিউরিফাইড টনিক, তারপর এটা মাসেলস বিল্ড আপ করার জন্য, লিভার ডিজিজের জন্য, সিফিলিস, একজিমা, ইন্টারমিটেন্ট ফিভারের জন্য, ঠিক আছে, এবং নিউট্রালাইজ টক্সিনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ইনফ্লামেটরি কন্ডিশন এবং বুস্ট এনার্জি অ্যান্ড স্ট্যামিনার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো এটার ভেষজ গুণাবলীটা কি কি? এটি একটি বহুবর্ষী উদ্ভিদ যা মূল ইলেকট্রোন্যাচুরোপ্যাথি ও ওষুধে ব্যবহার করা হয়েছে। প্রতিটা আমাদের ভেষজে এই মেডিসিনটা আছে। এটা ইউরোপের পাশাপাশি ভারতের কিছু অংশে পাওয়া যায়। এটি রক্ত পরিষ্কার করে এবং মূত্রনালীর উপর কাজ করে। তার মানে এটা কিডনি ফাংশনের মাধ্যমে আমাদের রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে। এই ভেষজটা প্রথমে আমাদের শরীরের ডান পাশে কাজ করে, তারপর এটা বাম দিকে কাজ করে। যদিও আমরা জানি আহ যাই হোক, এটা মানে প্রথমে ডান দিকে কাজ করবে, পরে বাম দিকে এটা কাজ করবে। এটা শরীরের স্টেমিনা এবং শক্তি বাড়াতে সাহায্য করে। এটি লিভার, কিডনি এবং ত্বকের জন্য বিশেষভাবে কাজ করে। হুম এটি বিভিন্ন রোগে ব্যবহৃত হয়ে থাকে, যেমন একজিমা, সোরিয়াসিস, ত্বকের চুলকানি এবং সমস্ত চর্মরোগে এই সারসাপিলটা ব্যবহার হয়ে থাকে। চর্মটা জীর্ণশীর্ণ, ভাঁজ ভাঁজ, হাজা, হাতে পায়ের চামড়া ফেটে যায়, গ্রীষ্মকালীন চর্মরোগে ইহা ব্যবহৃত হয়। চর্মের যে কোনো প্রকার ইরাপশনে ইহা ব্যবহার করা হয়। এছাড়া হাত ও পা ফাটা, গায়ের চামড়া কুঁচকে যাওয়া, নখ কুঁকড়ে যাওয়া, নখের ঘা, অন্ডকোষ ও
লিঙ্গ, মুখে অত্যন্ত চুলকানি ইত্যাদি রোগের লক্ষণে যদি সিফিলিস কিংবা গনোরিয়ার ইতিহাস পাওয়া যায়, তাহলে আমাদের এই মেডিসিনটা, এই ভেষজটা, সালসাবিলার ভেষজটা একটা চমৎকার মেডিসিন এবং একটি আরোগ্যকারী নির্দেশিত মেডিসিন। রাত্রে শয়নকালে এবং প্রাতে সর্বাঙ্গীন চুলকানি, এমনকি মেরাসমাসেও এটার উপকার পাওয়া যায়। যার কারণে আমরা যদি কোনো রোগীকে সোরিয়াসিস আরোগ্য করাইতে চাই, মানে সোরিয়াসিসের কোনো রোগী যদি আমরা পাই, তাকে যদি আমরা আরোগ্য করতে চাই, তাহলে তাকে S1 1000 পাওয়ার এবং ভ্যান-1 1000 পাওয়ার নিয়মিত দিতে হবে। তাহলে খুব অল্প সময়ের মধ্যে সোরিয়াসিসটা আরোগ্য করা সম্ভব। ঠিক আছে? এটা বিরতিহীন প্রস্রাব, প্রস্রাবের সাথে রক্তপাত এবং অন্যান্য রোগে স্যার আরেকবার বলেন স্যার, সোরাইসিসের এটা কথাটা স্যার। সোরিয়াসিসের আমরা যে কোনো ফর্মুলায় প্রয়োগ করি না কেন, আমাদের যে নেগেটিভে তো আমরা মূলত D6, D7, D8, D9, D10 ব্যবহার করি, হ্যাঁ, কিন্তু সে সকল ক্ষেত্রে আমরা অবশ্যই S1টা এবং ভ্যান-1টা 1000 শক্তিতে আমরা কমপক্ষে এটা 7 থেকে 15 দিন আমরা রোগীকে প্রয়োগ করব। তাহলে আমরা সোরিয়াসিসটা যেখানে আমাদের 1 বছর সময় লাগতো, সেখানে আমরা 3 মাসে সোরিয়াসিসটা আরোগ্য করার সফলতা অর্জন করতে পারবো। ধন্যবাদ স্যার। এটা কি প্রতিদিন একবার করে দিব নাকি একদিন পর পর? প্রতিদিন দেন। 1000 পাওয়ার তো 10,000 পাওয়ার হলে হয়তো বা আচ্ছা 7 দিন পর পর দিতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের সালসাবিলা প্রস্রাবের উপর এটা ব্যাপক কাজ আছে। বিরতিহীন প্রস্রাব, প্রস্রাবের সাথে রক্তপাত, অন্যান্য রোগের প্রস্রাব উৎপাদনের জন্য এটা ব্যবহৃত হয়। যখন স্বল্প মূত্র হয়, পিচ্ছিল, বালুকণা যুক্ত মূত্র, রক্তাক্ত মূত্র, প্রস্রাবের পরে খুব বেদনা, এ সকল লক্ষণে আমাদের সালসাবিলা ব্যবহার করা হয়। শিশু প্রস্রাবের পূর্বে এবং পরে, এমনকি প্রস্রাবকালীন সময় কান্না করে ফেলে, এই ধরনের যদি আমরা লক্ষণ দেখি, সেখানে আমরা সালসাবিলা ভেষজের কথা অবশ্যই চিন্তা করব। বসে থাকাকালীন ফোঁটা ফোঁটা মূত্র পড়ে, মূত্রনালীতে বেদনা, মূত্রস্রাবে জ্বালা পোড়া ইত্যাদি লক্ষণে ইহা একটি অব্যর্থ ঔষধ। তাহলে প্রস্রাবের উপর আমাদের এই ভেষজটা আমাদের ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। আমরা যদি একটু দেখি যে এই সালসাবিলা S1 এ 10 ভাগ, S2 তে 15 ভাগ, S3 তে 15 ভাগ, S5 এ 5 ভাগ, S6 এ 20 ভাগ। যেহেতু এটা মূত্রের উপর ভালো কাজ করে এবং S6 টা হচ্ছে আমাদের কিডনির একটা মেডিসিন, সেক্ষেত্রে এখানে আমাদের এই ভেষজটা 20 ভাগ ব্যবহার করা হয়েছে। S10 এ 10 ভাগ, S11 এ 10 ভাগ এবং S12 এ 5 ভাগ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এটা ভ্যান-1 এও 20 ভাগ ব্যবহার করা হয়েছে এবং APP তেও এটা ব্যবহার করা হয়েছে। তো মোটামুটি এই ভেষজটাকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে, কারণ এটা অনেক ধরনের মানে লক্ষণের ক্ষেত্রে এটা ব্যবহার পাওয়া যায়। ঠিক আছে? এটা হাতে এবং পায়ের ব্যথা এবং অসাড়তা, শরীরের কোন স্থানে ফোলা, কিডনিতে পাথর, কিডনি ও লিভারের সমস্ত রোগের জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে। মানে কিডনি পাথরেও কিন্তু আমাদের S1টাকে আমরা প্রয়োগ করতে পারি। তার মানে আসলে আমাদের যেহেতু এই সবগুলা ভেষজ, আমি এই পর্যন্ত যে কটা ভেষজ আমরা পড়েছি, এই সকল ভেষজগুলো আমাদের আপনার এস গ্রুপের মেডিসিন সাথে সম্পর্কযুক্ত। যেহেতু সম্পর্কযুক্ত, সেক্ষেত্রে আমরা যে কোনো মেডিসিন প্রয়োগ করি না কেন, সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের একটা না একটা রেজাল্ট চলে আসবে। তবে হ্যাঁ, আমরা যদি সেই ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করি যে এস গ্রুপের কোন মেডিসিনটা প্রয়োগ করলে এই কোন ভেষজটার থেকে বেশি সুবিধা ভোগ করা যাবে, তাহলে আমাদের রেজাল্ট আরো তাড়াতাড়ি, দ্রুত এবং চমৎকার আসবে। এটি সমস্ত শরীরের পেশি এবং চুলের শক্তি যোগায়। মানে এটা মাংসের পেশির উপরও যেমন কাজ করে এবং চুলের উপরও এটা কাজ করে। এটা লিভারের ক্যাটাবলিক এবং বিপাক প্রক্রিয়ার মাধ্যমে কিডনিকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এই ভেষজ সালসাবিলা। শরীরে বিভিন্ন স্থানে উৎপন্ন বিষাক্ত পদার্থকে, যেটাকে আমরা টক্সিন বলি, সেটাকে বের করতে সাহায্য করে আমাদের সালসাবিলা।
এটা পুরুষদের যৌন শক্তি বৃদ্ধিতে এবং হরমোনের মাত্রা ঠিক করতে ব্যবহৃত হয়। টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য আমরা যদি জেনারেল টনিকের সাথে জেনারেল টনিক D4 এর সাথে S3C3 RE প্রয়োগ করি তাহলে চমৎকার রেজাল্ট পাবো, ঠিক আছে? কারণ একমাত্র আপনার S3 তে এটা 15 ভাগ ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা আমাদের হরমোনের উপর কাজ করে, যার কারণে আমরা জেনারেল টনিকের সাথে যদি আমরা S3C3 RE টাকে পজিটিভ ডোজে ব্যবহার করি তাহলে এই হরমোনটাকে বৃদ্ধি করে পুরুষদের যৌন শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। আমরা আচ্ছা, সময় শেষ, কিন্তু আমার পড়া তো শেষ না, কি করবেন বলেন? আরো